শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। দিনভর ভ্যাপসা গরমের পর ভারী বৃষ্টি রাজধানীতে। বিকেলে হঠাৎই কালো মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঘণ্টাখানেকের বৃষ্টিতে গরম কমে আসায় স্বস্তি প্রকাশ করে রাজধানীবাসী। তবে হঠাৎ এমন বৃষ্টিতে বেকায়দায় পড়েন অফিস ফেরত মানুষ। ছাতা ছাড়াই ছোটাছুটি করতে দেখা যায় অনেককে। রাজধানীর বেশ কিছু এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। বুধবার সকালে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টির কথা জানায় তারা। বৃষ্টি আসলে উপভোগ করতেছি, ভালো লাগতেছে, এই জন্যই বৃষ্টিতে ভিজতে পারলাম। সকালবেলা থেকে প্রচুর গরম, তো এর মাঝে বৃষ্টি হওয়াটা অনেকটা যেমন সবার জন্য ভালো, অনেকের জন্যই এটা ক্ষতিকর হয়ে গেছে। ভার্সিটি থেকে আসতেছিলাম তো পুরো ভিজে গেছি গাড়ির ভিতরেও। রাজধানীর বৃষ্টি ও জলাবদ্ধতার খবর জেনে নেব। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, এই মুহূর্তে কোন এলাকায় রয়েছেন আপনি? সেখানে সড়কের কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং অফিস ফেরত মানুষের যাতায়াতে নিশ্চয়ই বেশ ভোগান্তি হচ্ছে, কি দেখতে পাচ্ছেন সেটি একটু জানতে চাই। নিশ্চয়ই এমন সময় বৃষ্টিটি এসেছে, যদিও স্বস্তির বৃষ্টি বলছি, কারণ সারা দিন ভরেই যে পরিমাণে গরম ছিল, ভ্যাপসা এক ধরনের গরমের পর এই বৃষ্টি, স্বস্তির এই বৃষ্টি কিন্তু ঢাকার সড়কের যে ধরনের অবস্থা, যে ধরনের ব্যবস্থাপনা, সব কিছু মিলেই আসলে এই স্বস্তির বৃষ্টিটি আর স্বস্তি শেষ পর্যন্ত আসলে থাকে না। কারণ আমি যদি এই এলাকাটির কথা বলি, বাংলা মোটরে, এখানে কিছুদিন আগে সড়কের কাজের কারণে সড়কের উপরে কাটা হয়েছে। সেই কারণে যদিও এই এলাকাটিতে আসলে সেইভাবে জলাবদ্ধতা কখনোই হয় না, অনেকটা উঁচু এলাকা, কিন্তু তারপরেও সড়কের যে কাটাকাটি, সেই কাটাকাটির কারণে কিন্তু বৃষ্টি পানি জমে গিয়েছে, যে কাটাকাটির কারণে কাদা তৈরি হয়েছে, সেই কারণে মানুষজনকে আসলে বেশ ভোগান্তির মধ্যেই পড়তে হয়েছে। এবং এই অফিসের যেই সময়টা, সেই সময়টাতেই বৃষ্টি হওয়ার কারণে সবাই একসঙ্গে আসলে বের হয়েছেন। যানবাহন পাওয়ার এক ধরনের কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, সংকট তৈরি হয়েছে যানবাহনের, যেটি হয়ে থাকে যে এই সময় বৃষ্টি হলে যানবাহনের যারা রিক্সা বা যানবাহনের যে সিএনজি, অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে, তারা কিছুটা ভাড়া বাড়িয়ে দেয়। এই ধরনের কিছু সংকট তো রয়েছেই, সেই কারণে আসলে শেষ পর্যন্ত বৃষ্টিটি স্বস্তির থাকে না। আর অন্যান্য যেই নিচু এলাকাগুলো রয়েছে, বিশেষ করে মিরপুর, নিকুঞ্জ, বিমানবন্দর সহ এইসব এলাকায় সামান্য বৃষ্টিতে, যেহেতু আজকে যে বৃষ্টিটি হয়েছে বেশ মুষলধারেই বৃষ্টি হয়েছে এবং আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, এবং এই বৃষ্টিতেই কিন্তু সামান্য বেশ সেটিকে জলাবদ্ধতা বলা যায় না, জলজট তো তৈরি হয়েছে। এইরকম বেশ কিছু এলাকায় জলজট, যেগুলো একেবারেই নিচু এলাকা, সেই এলাকাগুলোতে পানি জমে গিয়েছে। তো সেই কারণে যেটি হয়ে থাকে, জলাবদ্ধতা হলে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি নিঃসন্দেহ হয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টি, মানুষজন এখন অফিস থেকে বাসায় ফিরছেন, একসঙ্গে মানুষজন বের হয়েছেন, সেই কারণে প্রায় 1 ঘন্টা ধরে এই বৃষ্টির কারণে, যেহেতু মুষলধারে বৃষ্টি হয়েছিল, সকালে বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস ওইভাবে ছিল না, ভ্যাপসা গরম ছিল, মানুষজন ছাতা নিয়ে বের হয়নি, সবাইকে আসলে অপেক্ষা করতে হয়েছে। এবং অপেক্ষার পর এখন যখন বৃষ্টিটি থেমেছে, মানুষজন সবাই একসঙ্গে বের হচ্ছে বাসায় ফেরার জন্য। সে কারণে এক ধরনের যানবাহনের যে সংকট, সেই সংকটটি তৈরি হয়েছে। সবুজ, ধন্যবাদ আপনাকে। সাগরে লঘুচাপ আর পাহাড় থেকে নামা ঢলের কারণে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে, কোথাও মুষলধারে, কোথাও থেমে থেমে। এরই মধ্যে পাহাড়ি ঢলে ময়মনসিংহের একটি এলাকা প্লাবিত হবার খবর মিলেছে। আগামী কয়েকদিনও উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যা চোখ রাঙাচ্ছে উত্তরের তিস্তা অববাহিকা আর নেত্রকোনা, সিলেটের নিম্নাঞ্চলের মানুষকে। ভারী বৃষ্টিতে হাঁটুপানিতে তলিয়ে কুড়িগ্রাম ডিসি অফিস চত্বর, জজকোট মোড়, হাসপাতালপাড়া, আদর্শ পৌরবাজার, ফায়ার সার্ভিস স্টেশন সহ শহরের বিভিন্ন এলাকা ডুবে যায় টানা বর্ষণে। সড়কে পানি জমায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয় শহরবাসীকে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি নালাগুলো নিয়মিত পরিষ্কার না করায় বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে অনেক এলাকা। বৃষ্টির পানি জমিয়া গাড়িতে আমার মোটর জ্বলি গেছে, পানি ঢুকে, এই হলো পরিস্থিতি।
বৃষ্টিতে জলাবদ্ধতার ভোগান্তি রংপুর নগরীতেও। মাস্টারপাড়া, লালবাগ, বানিয়াপাড়া, পাঠানপাড়া, বিনোদপুর সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট তলিয়ে যায়। পানি ঢুকে পড়ে বাসাবাড়িতেও। ড্রেন পরিষ্কার না করার কারণে ড্রেন ভর্তি হওয়ার কারণে পানির দিকে চাপ দিছে। চারপাশের যে ড্রেনের মুখগুলো সম্পূর্ণটা এদিকে প্রত্যেক বছরে এরকম জলাবদ্ধতা হয়। পাকঘর তলাইছে এক হাঁটু পানি, কলের পাশ যার পাই না উঁচু করবে পাই না। টানা বর্ষণে শেরপুর শহরের চকবাজার, মাধবপুর, রাজবল্লভপুর সহ বিভিন্ন এলাকায় পানি জমে। সড়ক তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। ভারী বৃষ্টিতে বাড়ছে নদ নদীর পানিও। ড্রেন রাস্তায় খাটো পানি, এমনি দিয়ে তো বাচ্চা শরীর সব ভিজা শেষ। 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি থাকলে এই রাস্তা দিয়ে আড়ন নাই, মাধবপুর, সিংপাড়া ইন্দা পানি ভরে যায়। থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয় আবারও দুশ্চিন্তায় নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওর অঞ্চলের অনেক কৃষক, যাদের জমির ধান এখনও কাটা বাকি। ফলন নষ্টের শঙ্কায় তারা। আগামী কয়েকদিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের অন্যান্য স্থানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, পাহাড়ি ঢলে প্লাবিত ময়মনসিংহের হালুয়াঘাটের নিম্নাঞ্চল। সকাল থেকে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী গারো পাহাড় থেকে নেমে আসা ঢলের পানি ঢুকছে গাজীরভিটা ও ভুবনকুড়া এলাকায়। সেখানকার খবরাখবর নিয়েছেন আমার ময়মনসিংহের সহকর্মী হোসাইন শাহিদ। জানবো তার কাছ থেকে। শাহিদ, কি অবস্থা দেখে এসেছেন আপনি, জানতে চাই বিস্তারিত। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার যে গাজীরভিটা এলাকা, এটি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। স্থানীয়রা যেটি জানিয়েছেন যে গত রাত থেকেই মেঘালয় রাজ্যে, ভারতের মেঘালয় রাজ্যে যে গারো পাহাড়ের যে অংশের সাথে বাংলাদেশের সীমান্ত, ওই সব এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং সকাল থেকেও সেই বৃষ্টিপাত অব্যাহত ছিল, যার কারণে পাহাড়ি ঢল যেটি নেমেছে সেটি ভোরাঘাট যে নদীটি রয়েছে সেই নদীর উপচে পড়ে কিন্তু পানি লোকালয়ে প্রবেশ করছে। এবং যেটি স্থানীয় প্রশাসন আমাকে যেটি জানিয়েছে, তারা বলছেন তারা নিজেরা সেই ঘটনাস্থলে গেছেন, এই মুহূর্তে তারা সেখানেই আছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আমাকে যেটি বলেছেন যে এই যেহেতু পাহাড়ি ঢলের কারণে যে ধরনের ক্ষতির মুখে পড়তে হয় এবং যে ব্যবস্থাগুলো নিতে হয়, অতীতেও এই একই ধরনের ঘটনা প্রতি বছরই ঘটে থাকে, সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছেন যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব কম থাকে। এবং সেই সাথে যদি যে কৃষি জমি যেগুলো এই ঢলের পানিতে পড়বে, সেই কৃষি জমি কৃষকদের যাতে এই সংকটের মোকাবেলা করতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সেই বিষয়টিও তারা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছেন। সব মিলিয়ে এই ঢলের পানি আজকে এসেছে ঠিক আছে, কিন্তু স্থানীয়রা যেটি বলেছেন যদি পরবর্তীতে আবার ওই মেঘালয়ের দিকে কিংবা গারো পাহাড়ের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে, তাহলে এই ঢলের পানি আবার এই আসবে এবং এই গারো পাহাড়ের যে বিভিন্ন নদী এবং ছড়া রয়েছে যেটি বাংলাদেশে প্রবেশ করেছে হালুয়াঘাট, ধোবাউড়া সীমান্ত এলাকাগুলো দিয়ে, সেদিক দিয়ে এই পানি কিন্তু বেড়ে যাবে এবং বিভিন্ন আশপাশের এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। তো এই শঙ্কা থেকে চেয়েছে এলাকাবাসী বলছেন যে স্থানীয় প্রশাসন যেন বিষয়টি গুরুত্ব দেয় এবং তাদের এই সংকট মোকাবেলা যেন তাদের পাশে থাকে। শাহিদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ময়মনসিংহের খবর জানছিলাম, একটু নেত্রকোনায় যেতে চাই। সেখানেও মোটামুটি একই অবস্থা, নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। সেখানকার খবরাখবর জেনে নেব কামাল হোসেনের কাছ থেকে। কামাল, আপনি এখন যেখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি ফসলের ক্ষেত, কি অবস্থা? নিম্নাঞ্চলে তো পানি ঢুকে পড়েছে, এই মুহূর্তের পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছ থেকে। গত রাত থেকে যে টানা বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির কারণে কিন্তু জেলার নিম্নাঞ্চলগুলো আবারও প্লাবিত হচ্ছিল। যদিও গত কদিন যাবৎ রোদ ছিল, রোদের কারণে কিছুটা স্বস্তি ছিল কৃষকের, কিন্তু গত রাত থেকে বৃষ্টির কারণে আবার নিম্নাঞ্চলের যে অতি ফসল, পাকা বুড়ো ফসল কিন্তু তলিয়ে যাওয়া শুরু করেছে। আমরা আজকেও অন্তত 3টি উপজেলা ঘুরে দেখেছি যে উপজেলাগুলোর ফসল যেগুলো কাটার বাকি সেগুলো তলিয়ে গেছে। কৃষকরা আমাদের জানিয়েছেন যে গতকালও যে ফসলগুলো ছিল তারা পাকা ক্ষেত দেখে এসেছেন, সেগুলো কিন্তু আজকে গিয়ে দেখেন যে সেগুলো ডুবে গেছে এবং শ্রমিক সংকটের কারণে তারা কিন্তু ফসল কাটতেও
ময়মনসিংহ থেকে শাহিদ ভাই যে বিষয়টি জানিয়েছিলেন যে এই অঞ্চলেও কিন্তু পাহাড়ি ডলের কারণে কিন্তু আকস্মিক বন্যা হয়। গত কবছর আগেও কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু পাহাড়ি ডলে প্রায় ১,৫০০-এর মতো বাড়িঘর ভেঙে গিয়েছিল, ভেসে গিয়েছিল। এইবারও চেরাপুঞ্জিতে যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের কারণে স্থানীয় দুর্গাপুর এবং কলমাকান্দা অঞ্চলের যে বাসিন্দারা আছে তারা আতঙ্কে রয়েছেন যে কখন এই পাহাড়ি ডল আসে এবং পাহাড়ি ডলের কারণে তাদের ব্যাপক ক্ষতি হয়। আপনি জানবেন যে নেত্রকোনার যে নদী আছে এবং নদী খাল বিল গুলো আছে সেগুলো কিন্তু ভরে গেছে পলি পড়ে, ফলে যে পাহাড়ি ডল এবং বৃষ্টির পানি কিন্তু টানতে পারে না টানার কারণে নদীর পলি পড়ে ভরে যাওয়ার কারণে কিন্তু এই পানি সমতলে চলে যায় এবং এই পাহাড়ি ডলও নদী বয়ে না যাওয়ার কারণে কিন্তু বাড়িঘর ভেঙে যায় এবং মানুষজন খুব আতঙ্কে থাকে। শাওন। কামাল, ধন্যবাদ আপনাকে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৈরি হতে যাচ্ছে পদ্মা ব্যারাজ। এজন্য প্রায় ৩৫,০০০ কোটি টাকার প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সভা শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি জানান, রাজবাড়ীতে হবে পদ্মা ব্যারাজ। এতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্যে প্রাণ ফিরবে। ভারতের সাথে গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের কারিগরি দল কাজ করছে বলেও জানিয়েছেন মন্ত্রী। ৬০-এর দশক থেকে ফরিদপুর, খুলনা ও রাজশাহী অঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা ব্যারাজ নির্মাণের দাবি ওঠে। ভারতের ফারাক্কা বাঁধ তৈরির পর সেই দাবি আরও জোরালো হয়, যার প্রেক্ষিতে বিএনপির রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল পদ্মা ব্যারাজ নির্মাণ। ক্ষমতায় আসার ৩ মাসের মাথায় সেই অঙ্গীকার পূরণে যুগান্তকারী প্রকল্প অনুমোদন করল সরকার। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়। নিজস্ব অর্থায়নে হতে যাওয়া এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচন পূর্বে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে সেটা বক্তব্য রেখেছিলেন, কমিটমেন্ট করেছিলেন। আজকে সেটা বাস্তবায়নের জন্য আমাদের এই প্রকল্পটি একটাকে অনুমোদিত হয়েছে। আমরা ওই অঞ্চলে একদিকে একটা 7টা স্যাটেলাইট টাউন গড়ে উঠবে, তার পাশাপাশি সেখানে এই প্রজেক্টের মধ্যে 3টা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখানে নেভিগেশন লক রয়েছে, সেখানে ফিশ পাস রয়েছে। এই প্রকল্পের আওতায় প্রায় 2 কিলোমিটার দীর্ঘ ব্যারেজটি তৈরি হবে রাজবাড়ীর হাবাসপুর থেকে পাবনার সাতবাড়িয়ার মধ্যে। এতে বাড়তি সেচ সুবিধা পাবে কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলের 24টি জেলা। একই সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল কানেক্টিভিটি বাড়বে উত্তরাঞ্চলের। চলতি বছর বহুল প্রতীক্ষিত এই প্রকল্পের কাজ শুরু হলেও ব্যারেজ নির্মাণ শেষ হবে 2033 সালে। মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ দেশের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় ভারতের সঙ্গে এ নিয়ে আলোচনার কিছু নেই। বৃষ্টির পানি, বন্যার পানি সেটাকে জমিয়ে রেখে বিভিন্ন নদীর সঙ্গে এই পদ্মার সঙ্গে খালের সঙ্গে যে কানেক্টেড করে দিব, তাহলে তো আমরা এই রেজাল্টটা পাচ্ছি। এবং 54টা নদীর হিস্সায় কিন্তু এখানেই নয়, 54টা নদী তো অনেকগুলা স্তর আছে, অনেকগুলা জায়গা আছে, সেখানে এই যে এটা আমাদের সম্পূর্ণভাবে হলো স্বার্থ সংশ্লিষ্ট। তবে ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের কারিগরি দল কাজ করছে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। 30 বছরের যে চুক্তিটা সম্পূর্ণ এবার হচ্ছে সেটা কন্টিনিউ আবার করবে ইনশাআল্লাহ। এছাড়া এদিন প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা সংক্রান্ত একটি সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। হামের উপসর্গে 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 8 শিশুর। এর মধ্যে সিলেটেই 3 জনের মৃত্যু হয়েছে। হামের প্রাদুর্ভাব শুরুর পর এই নিয়ে সিলেটে প্রাণ গেল 31 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 92 জন। মোট চিকিৎসাধীন 297 জন। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে মারা গেছে 2 শিশু। হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি হয়েছেন 23 জন। বরিশালে প্রাণ গেছে আরও 1 শিশুর। কুমিল্লাতেও হামের উপসর্গে মারা গেছে 1 জন। এছাড়া রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হামে মৃত্যু না থামায় অভিভাবকদের উদ্বেগ বাড়ছে।
হাম ও উপসর্গে বিপুল সংখ্যক শিশু মৃত্যু সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তরের জন্য লজ্জার। এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। বলেছেন, সময়মতো টিকা না নেয়ার পাশাপাশি মা শিশুর অপুষ্টিতেও বেড়েছে প্রাণহানি। পরিস্থিতি স্বাভাবিক হলে টিকা কার্যক্রমে গাফিলতিতে জড়িতদের চিহ্নিত করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মার্চের মধ্যভাগ থেকে হামের প্রকোপ শুরু হয় দেশে। রাজশাহী অঞ্চলে 8 শিশু মৃত্যুতে নড়েচড়ে বসেন সবাই। এ পর্যন্ত মোট প্রাণহানি 432। যদিও প্রকৃত সংখ্যা সরকারি হিসেবের তুলনায় কয়েক গুণ বেশি হতে পারে। 2020 সালের ডিসেম্বরের পর দীর্ঘ 5.5 বছর টিকাদান কর্মসূচি ছিল না, যেখানে 4 বছর পর পর এটি পরিচালনার কথা। বিগত 2 সরকারের টিকা সংগ্রহ, টিকাদান এবং ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন ব্যর্থতায় দেখা দিয়েছে সংকট। 20 এপ্রিল থেকে সারা দেশে শুরু হয় টিকাদান কর্মসূচি। সরকারের লক্ষ্যমাত্রা ছিল 1,80,00,000 শিশু, কিন্তু টার্গেটের তুলনায় অনেক বেশি শিশুকে আনা গেছে টিকাদানের আওতায়। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর বক্তব্য, পরিস্থিতি এখনও অপরিবর্তিত। হামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে দুপুরে হয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিং। তাতে মহাপরিচালক বলেন, দেশে বর্তমানে ভ্যাকসিন সংকট নেই। সার্বিকভাবে মৃত্যুটা মোটামুটি একটা ফ্ল্যাট অবস্থায় আছে। হ্যাঁ, মানে সংক্রমণটা আমাদের আরও 1-2 সপ্তাহ 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে, তখন হয়তো আমরা একটা ড্রাস্টিক শার্প আমরা ডিক্লাইন দেখব এই সংক্রমণে। যে শিশু এখনো টিকা পায়নি, এমনকি যারা নিয়মিত এই আওতায় ইতিপূর্বে 2 ডোজ পেয়েছে হামরুবেলাটি, তারাও যেন এই ক্যাম্পেইনের আওতায় টিকাটি গ্রহণ করে। অসুস্থ শিশুদের বেশিরভাগের বয়স 5 বছরের নিচে। 9 মাস থেকে হামে টিকা দেওয়া হয়, কিন্তু এবার 6 মাসের শিশু হামে আক্রান্ত হচ্ছে, যার কারণ ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। এটা আমাদেরকে একটু গভীরভাবে দেখতে হবে। ম্যাটারনাল ম্যালনিউট্রিশন একটা বড় কারণ আপনার মিজলস হওয়ার জন্য। আর একটা এই যে মৃত্যু, এই মৃত্যুর অনেকাংশে আমি বলবো যে আমাদের যে ছোট বাচ্চাদের ম্যালনিউট্রিশন, সেইটাও মৃত্যু একটা বড় কারণ। এর আগে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তদন্তের পর যাদের গাফিলতির প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। One program in 2024 and in 2025 they failed to continue the vitamin A program to the babies for 2 times, the first quarter and the last quarter. We have started from our stock and we are collecting more stock to continue the vitamin A program. হামের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদের দ্রুত টিকার আওতায় আনা হবে নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 51তম ব্যাচের এক শিক্ষার্থীকে ক্যাম্পাসের ভেতরেই ধর্ষণের চেষ্টা করে বহিরাগত এক যুবক। এ ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে ক্যাম্পাস জুড়ে। আশুলিয়া থানায় মামলাও করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে অপরাধীকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। হেল্প হেল্প বলে চিৎকার আসে, তখন আমরা তৎক্ষণাৎ আমি বাইরে থেকে নেমে দৌড়ায় আসি। এই জায়গাতে দৌড়ায় আসার পরে তখন এই জঙ্গল থেকে ওই ভিকটিম যে মেয়েটি বের হয় দ্রুত, তাকে খুবই আতঙ্কিত এবং বিধ্বস্ত অবস্থায় আমি দেখি। পাশের এই জঙ্গল থেকে এভাবেই ঘটনার বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 47 ব্যাচের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান। ঘটনা মঙ্গলবার রাত 11টার দিকে। ভুক্তভোগী ছাত্রী জানান, পরিত্যক্ত ফজলুতুন্নেসা হল সংলগ্ন একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় এক ব্যক্তি তার পিছু নেয়। এক পর্যায়ে পুরাতন ফজলুতুন্নেসা হল সংলগ্ন সড়কে গেলে গলায় কাপড় পেঁচিয়ে অন্ধকারে টেনে হিঁচড়ে নেওয়ার চেষ্টা করে ওই ব্যক্তি চালায় ধর্ষণ চেষ্টা। শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বহিরাগত ওই অভিযুক্ত। পরে ভুক্তভোগী শিক্ষার্থীকে নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে। ঘটনার পরপরই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। রাতেই সংগ্রহ করা হয় সিসিটিভির ফুটেজ। নিজ ক্যাম্পাসে এমন ঘটনায় উদ্বিগ্ন শিক্ষক শিক্ষার্থীরা। কেউ কেউ আবার বহিরাগত গমন আর নিরাপত্তায় প্রশাসনের অদূরদর্শিতাকে দায়ী করছেন। একটা স্টুডেন্টকে ক্যাম্পাস থেকে একটা বহিরাগত সেভাবে নিয়ে যাচ্ছে বা ফোর্স করছে, তো এই জিনিসটা খুবই অ্যালার্মিং। গতকাল যেটা হলো এটা আসলে কোনোভাবেই আমাদের আমরা এটা অ্যাকসেপ্টই করতে পারছি না। অ্যাটলিস্ট জাহাঙ্গীরনগর থেকে তো আমরা এটা কখনোই আশা করি না। ক্যাম্পাসের জন্য এরকম বহিরাগতদের দ্বারা আমাদের ছাত্রীরা এরকম ধর্ষণ চেষ্টা হবে, এটা খুবই দুঃখজনক।
এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করার কথা জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। সেই সাথে নিরাপত্তা জোরদার সহ বেশ কিছু উদ্যোগ নেয়ার কথা জানান প্রবীরজি। থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছেন। আমাদের সাথে সকালবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর দুটি গ্রুপ এসছেন। ওনারা এসে যথাযথ স্থানগুলো পরিদর্শন করে ওনারা বলেছেন যে গোয়েন্দা সংস্থা সহ সবাই কাজ করছেন। ওই এলাকা সহ আরো অন্যান্য যে এলাকাগুলো আছে যেখানে ঝুঁকি আছে সেই জায়গাগুলোতে আমরা অবশ্যই প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা নিচ্ছি। এদিকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর অপরাধীদের ধরতে এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ। অফিসার ইনচার্জ আশুলিয়া থানা সহ আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আমরা বিভিন্ন তথ্য অবগত কালেক্ট করেছি। এই মামলাটি তদন্তাধীন আছে এবং আমাদের কয়েকটি টিম এই আসামিকে গ্রেপ্তারের জন্য কাজ করছে। এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেই অপরাধী ধরতে মাঠে নেমেছে প্রশাসন। এর মধ্যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বেশ কয়েকটি টিম তাকে গ্রেফতারে কাজ করছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের দাবি এমন ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়টি মাথায় রেখেই বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। মাফসুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। নারায়ণগঞ্জে থামছেই না গ্যাস বিস্ফোরণের ঘটনা। আজ সোনারগাঁয়ে মেঘনা বিদ্যুৎ কেন্দ্র ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন 12 জন। দুপুরে উপজেলার শিল্পনগরের মেঘনাঘাট জেরা পাওয়ার প্ল্যান্ট ক্যান্টিনে এই দুর্ঘটনা ঘটে। সেখানে কর্মরতরা জানান, দুপুরে ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় হঠাৎই ক্যান্টিনের ভেতরে বিস্ফোরণ ঘটে। সেখানে থাকা 12 জন দগ্ধ হন। পুড়ে যায় তাদের হাত পা এবং মুখের বেশ কিছু অংশ। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। চুলায় রান্না করা হয়েছিল, চুলা বন্ধ পুরোপুরি করা হয় নাই, বাট আগুন নিভে গেছিল। গ্যাস অন ছিল, যে কারণে গ্যাস বের হয়ে রান্নাঘর এবং ডাইনিং রুম ভর্তি হয়ে ছিল। ভঙ্গুর অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে অন্তত 2 বছর সময় লাগবে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকাল ইসলামী প্রতিযোগিতা আলোকিত মাহে রামাদানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে না পারলে অর্থনীতি পুনরুদ্ধার কঠিন হয়ে পড়বে। অভিযোগ করেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালিয়ে বিভাজন সৃষ্টি করেছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আলেম ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। ঢাকা 18 আসন থেকে মাদক নির্মূলে সরকারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন আলেম সমাজ। ভাঙা অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির হাত থেকে আগামী 2 বছর আমরা যদি একটি শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ না রাখতে পারি, তাহলে ভাঙা অর্থনীতিকে আমরা কিন্তু পুনরুদ্ধার করতে পারবো না। আমাদের যে শান্তিপূর্ণ দৈনন্দিন অর্থনৈতিক এবং সামাজিক ধর্মীয় জীবন, তা কিন্তু আমরা অব্যাহত রাখতে পারবো না। দেশের উৎপাদনশীল মানব সম্পদ তৈরিতে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। একথা বলেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলেন তিনি। রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও মেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের মধ্যে 600 কিলোওয়াট পিক সম্পন্ন অন গ্রিড ওপেক্স মডেল সোলার সিস্টেম প্রকল্পের চুক্তি সই হয়। সেখানে নবায়নযোগ্য বিদ্যুতের উপর গুরুত্ব আরোপ করে শিক্ষামন্ত্রী বলেন, 2030 সালের মধ্যে ন্যূনতম 2000 মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের। এর আওতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অন্যতম প্রধান লক্ষ্য বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। এছাড়া 10 বছরের মধ্যে এসএসসি ও 12 বছরের মধ্যে এইচএসসি সম্পন্ন করতে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী প্রায়োরিটি হচ্ছে 3টি বিষয়ে। প্রথমটি শিক্ষা, দ্বিতীয়টি শিক্ষা, তৃতীয়টি শিক্ষা। আমরা কিন্তু আজকে তোমাদের পরীক্ষা বিষয়ে একটি মিটিংয়ে বসবো। আমরা আলোচনা করব তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন 10 বছর স্কুলিং 10 বছরই থাকে, 12 বছর স্কুলিং 12 বছরই থাকে, কোনো সেশন জট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পারো।
দেশের অটিজম জনগোষ্ঠীকে শিক্ষা ও প্রশিক্ষণ দিতে না পারলে বিপুল জনসংখ্যা পরনির্ভরশীল হয়ে পড়বে, এমন মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, সরকারি হিসাবে দেশে প্রায় 40 লাখ নিবন্ধিত প্রতিবন্ধী আছে। বর্তমান সরকার মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। অটিস্টিক বা প্রতিবন্ধীরা কিছু কিছু বিষয়ে প্রতিবন্ধকতা থাকলেও তারা কোনো না কোনো দিক দিয়ে বেশ প্রতিভাবান। তাদের প্রতিভাকে বিকশিত করতে পারলে দেশের জন্য কাজ করতে পারবে। অনুষ্ঠানে অটিজম নিয়ে কাজ করায় বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে পুরস্কার প্রদান করা হয়। প্রতিবন্ধী সে যেই হোক, যে অবস্থাতেই থাকুক, তার টেক কেয়ার করা অর্থাৎ তার যত্ন নেওয়া এবং সেই পরিবারকে সহযোগিতা করা, তাদের লেখাপড়ার জন্য বিশেষ ব্যবস্থা করা, সেই ধরনের পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সাবেক মন্ত্রী ও বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 10:15টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 83 বছর বয়সে মারা যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন। আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রাম 1 আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পালন করেন। স্বজনরা জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। গত কয়েক সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্বজনরা জানান, ঢাকা ও চট্টগ্রামে কয়েক দফা জানাজা শেষে বৃহস্পতিবার মিরসরাইয়ের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 50 বছর ধরে রাজনীতি করেছে, মুক্তিযুদ্ধ করেছে, দেশের জন্য বলতে গেলে সারা জীবন উনি দিয়ে গেছে। আওয়ামী পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং দেশ একজন নেতৃত্বকে হারালো যে এই দেশ গঠনের জন্য ভূমিকা রেখেছিল। আজকে আমার দলের এই দুঃসময়ে উনি আমাদেরকে রেখে চলে গেছেন, এটা আসলে আমাদের দলের জন্য বিশাল ক্ষতি। স্বাস্থ্য খাতে দুর্নীতি নিয়ে দ্রুততম সময়ের মধ্যে সরকারকে একটি কমিটি গঠন করে তদন্তের দাবি জানিয়েছে এবি পার্টি। হামের টিকা নিয়ে অসঙ্গতি খুঁজে বের করারও দাবি উঠেছে। সকালে কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে একথা বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বলেন, দুর্নীতির হাবে পরিণত হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রত্যেক অর্থ বছরে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে বন্টন করতে পারে না এই মন্ত্রণালয়। হামের টিকা প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ঢালাওভাবে অন্তর্বর্তী সরকারকে দায়ী করা যাবে না। এর আগের বছরগুলোতে টিকাদানের উচ্চহার দেখানো হয়েছে, তাহলে কোথায় জনগণকে ফাঁকি দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা দরকার। যেখানে 400 সামথিং কোটি টাকা ছিল আওয়ামী লীগের শেষ বাজেটে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার 1000 কোটি টাকার উপরে বরাদ্দ দিয়েছে এবং টিকা কিন্তু কন্টিনিউয়াসলি আসছে, টিকার কিন্তু কোনো শর্টেজ নাই। সো এই যে পরিকল্পিতভাবে এই আলাপগুলো তুলবার মধ্য দিয়ে যেটা করা হচ্ছে, আসলে সমস্যাটা কোথায়, আসলে সংকটটা কোথায়, সেই আলাপ থেকে রাষ্ট্র আকারে আমরা পিছনে পড়ে যাচ্ছি। হামে মৃতের সংখ্যা 400 ছাড়িয়েছে। প্রতিদিন আক্রান্ত এবং প্রাণহানির সংখ্যা বাড়ছে। অন্তর্বর্তী সরকারকে এই পরিস্থিতির জন্য দায়ী করে বিচারের আওতায় আনার জোরালো দাবি তুলেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতারা। তাদের অভিযোগ, বর্তমান সরকার শিশু মৃত্যু ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। আগামী বাজেটে চিকিৎসা খাতে 5% বরাদ্দ নিশ্চিতের দাবিও তোলে ছাত্র সংগঠনটি। একই সাথে শিক্ষা খাতে জিডিপির 6% বরাদ্দের দাবি করা হয়। সরকারি ব্যবস্থাপনায় টিকা দেওয়া হয়, সরকারি ব্যবস্থাপনায় এই টিকার আয়োজন হয়। আমরা দেখলাম এই টিকা নিয়ে একটা চক্রান্ত এই ইউনূস সাহেব করে গেলেন। সে অন্তর্বর্তীকালীন সরকার মানুষের শিক্ষার যে অধিকার, স্বাস্থ্যের যে অধিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা, কোনো কিছু না করে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা চট্টগ্রামে নিউ মেরিন টার্মিনাল সেটা বিদেশি কোম্পানিকে দিয়ে দিচ্ছেন।
সংসদে স্বাস্থ্য ও শিক্ষা খাতকে অগ্রাধিকারের প্রতিশ্রুতি দিলেও সরকারের 9 লাখ কোটি টাকার বাজেটে তা গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেছেন বক্তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে ছাত্র শিবির আয়োজিত তারুণ্যের বাজেট ভাবনা শীর্ষক সেমিনারে এই অভিযোগ করেন বক্তারা। বক্তারা বলেন, সংসদে স্বাস্থ্য ও শিক্ষা খাতকে অগ্রাধিকারের প্রতিশ্রুতি দিলেও 9 লাখ কোটি টাকার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যের অবস্থা তৃতীয় ও চতুর্থ। অভিযোগ করেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ না নিয়ে পাচারকারীদের ফিরে আনার চেষ্টা চলছে। বক্তারা বলেন, বর্তমানে জনসংখ্যাগত লভ্যাংশকে কাজে লাগাতে সরকারকে কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগী হতে হবে। একই সাথে বাড়াতে হবে সোশ্যাল সেফটি নেটের বরাদ্দ। তামাক পণ্যের বর্তমান কর কাঠামোর কারণে সরকার বছরে প্রায় 44,000 কোটি টাকার অতিরিক্ত রাজস্ব আয়ের সুযোগ হারাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব নাহিদ নওশাদ মুকুল। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে একথা বলেন তিনি। বলেন, কার্যকর তামাক কর বাস্তবায়ন করা গেলে ধূমপান কমবে, জনস্বাস্থ্য সুরক্ষিত হবে এবং সরকারের আয়ও বাড়বে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ বলেন, দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের তুলনায় তামাক পণ্য এখনও অনেক সস্তা। তিনি বলেন, তামাক পণ্যের সহজলভ্যতার কারণে তরুণ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ধূমপানের প্রবণতা বাড়ছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি কমাতে তামাক পণ্যের মূল্যস্ফীতির চেয়েও বেশি হারে মূল্য বাড়ানো প্রয়োজন। বিশ্বব্যাপী অসংক্রামক রোগের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, যার মধ্যে অন্যতম উচ্চ রক্তচাপ। এ বিষয়ে এখনই সচেতন না হলে উচ্চ রক্তচাপে আক্রান্তের হার আরও বাড়বে বলছেন চিকিৎসকরা। সকালে রাজধানীর বিএমএ ভবনে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অগ্রাধিকার বাংলাদেশ প্রেক্ষিত শীর্ষক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, WHO এর প্রতিবেদন অনুযায়ী 30 থেকে 79 বছর বয়সী জনগোষ্ঠীর 33% উচ্চ রক্তচাপে আক্রান্ত। বাংলাদেশে উচ্চ রক্তচাপের নীরব মহামারীর মধ্যে আছে, অথচ 98% মানুষ জানেই না তারা উচ্চ রক্তচাপে আক্রান্ত। বাংলাদেশে মৃত্যুবরণ ও পঙ্গুত্ব বরণের প্রধান 3টি কারণের অন্যতম উচ্চ রক্তচাপ। সার্বিকভাবে বাংলাদেশে উচ্চ রক্তচাপ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হলেও সচেতনতামূলক কার্যক্রম খুবই সীমিত। এই উচ্চ রক্তচাপ পরিস্থিতি থেকে উত্তরণে জনসাধারণকে সচেতনতামূলক কর্মসূচির পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় শুরু হয়েছে আম সংগ্রহ কার্যক্রম। সকালে শহরের মহিলা কলেজ পাড়ার একটি আম বাগান থেকে আটি, গুটি ও বোম্বাই আম সংগ্রহের মাধ্যমে স্থানীয় চাষি ও ব্যবসায়ীদের উপস্থিতিতে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার, যা নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী 20 মে থেকে 31 জুলাই পর্যন্ত চলবে। জেলায় 2203 হেক্টর জমিতে প্রায় 31,000 টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা প্রশাসক চাষি ও ব্যবসায়ীদের ম্যাঙ্গো ক্যালেন্ডার মেনে চলার আহ্বান জানান। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেনের মা মরহুমা জেবুন্নেসার দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাদ আসর রাজধানীর গুলশান কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর 6 মে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে জেবুন্নেসা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 83 বছর। 2025 সালের 15 নভেম্বর অসুস্থ হলে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষকতা পেশায় দীর্ঘকাল অতিবাহিত করেন তিনি। জাতিসংঘ কর্তৃক ক্ষতিপূরণের অর্থ বন্টন, শক্তিশালী তদন্ত কমিটি গঠন সহ 10 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইরাক কুয়েত প্রত্যাগত বাংলাদেশি কল্যাণ সমিতি। সকালে জাতীয় প্রেস ক্লাবের একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব দাবি তুলে ধরেন সমিতির নেতারা। তারা বলেন, 1990 সালে ইরাক কুয়েত উপসাগরীয় যুদ্ধে 72,000 প্রত্যাগতদের অর্থে রাজধানীর কালাচাঁদপুর এলাকায় 151 কাঠা জমি ক্রয় করা হয়, যেখানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে কিডনি হাসপাতাল ও আইটি সেন্টার নির্মাণের কথা ছিল। এই দীর্ঘ 25 বছরের নির্মাণ কাজ না হওয়ায় জমিটি ফেরত দিতে সরকারের কাছে দাবি জানান বক্তারা। এছাড়া যুদ্ধ চলাকালীন সময়ে ভুক্তভোগী প্রত্যাগতদের জন্য অর্থ বরাদ্দের কথা থাকলেও সেই বিষয়ে কোনো পদক্ষেপও নেওয়া হয়নি বলে জানান তারা। 9 বছর পর চীন সফরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বেইজিংয়ে পৌঁছেছেন তিনি। মঙ্গলবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড রোজ থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেয় ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স 1।
সফরে দ্বিতীয় দিন বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দুই দেশের রাষ্ট্রপ্রধান ট্রাম্প শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে বৈঠকে হরমুজ প্রণালী খুলে দিতে চীনের মাধ্যমে ইরানকে চাপ দিতে পারে যুক্তরাষ্ট্র। এছাড়াও নজরে থাকবে তাইওয়ান ও বাণিজ্য ইস্যু। বৈঠক পরবর্তী বেইজিংয়ের ঐতিহাসিক টেম্পল অব হেভেন পরিদর্শন করবেন ট্রাম্প শি। পরবর্তীতে দুই নেতার রাষ্ট্রীয় ভোজে অংশ নেবার কথা রয়েছে। স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া, যা পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। ভেদ করতে পারবে বর্তমান ভবিষ্যতের সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা, এমন দাবি ক্রেমলিনের। রাশিয়ার সবচেয়ে বিধ্বংসী বিবেচিত সারমাত মিসাইলের নতুন সংস্করণ এটি। চলতি বছরের শেষে নতুন এই মিসাইল মোতায়েন করবে মস্কো। মঙ্গলবার স্থানীয় সময় বেলা 11:15 রাশিয়ার গোপন এক ঘাঁটিতে তখন পাহাড়সম ব্যস্ততা। এরই মধ্যে এলো প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ। মুহূর্তের ব্যবধানেই লঞ্চিং সাইলো থেকে উৎক্ষেপণ করা হলো এক নতুন মিসাইল, যা কেউ কখনো দেখেনি। এটি রাশিয়ার আলোচিত ক্ষেপণাস্ত্র সারমাটের নতুন সংস্করণ। প্রায় 1.5 দশক ধরে অত্যন্ত শক্তিশালী মিসাইলটির বিকাশে কাজ করে যাচ্ছিল রাশিয়া, যা এবার সফল হয়েছে। যুক্তরাষ্ট্র হোক অথবা ইউরোপ, বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো লক্ষ্যবস্তুতে ওয়ারহেড পৌঁছে দিতে সক্ষম এই মিসাইল। মস্কোর দাবি, মিসাইলটির বিস্ফোরকের মোট শক্তি পশ্চিমা দেশগুলোর কাছে থাকা যে কোনো কিছুর চেয়ে 4 গুণ বেশি শক্তিশালী, যা সকল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি শুধু ব্যালিস্টিকই নয়, বরং সাব অরবিটাল পথেও চলতে পারে। 35,000 কিলোমিটারেরও বেশি পাল্লা নিশ্চিতের পাশাপাশি এটির নির্ভুলতাও দ্বিগুণ। সবশেষ, বর্তমান ও ভবিষ্যতের সকল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সক্ষমতা রাখে এটি। বলা বাহুল্য, রাশিয়ার এই মিসাইল পারমাণবিক ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ যে কোনো ধরনের নিউক্লিয়ার ওয়ারহেড বহন করা যাবে এতে। সারমাটে 10,000 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করা গেলেও নতুন এই ক্ষেপণাস্ত্রের পেলোড সক্ষমতা প্রকাশ করেনি মস্কো। ধারণা করা হচ্ছে ঘণ্টায় এর গতিবেগ শব্দের চেয়েও 20 থেকে 25 গুণ বেশি। সারমাত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাশিয়ার সামরিক সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করবে। স্থলভিত্তিক নিউক্লিয়ার ফোর্সের লক্ষ্যবস্তু ধ্বংস এবং কৌশলগত প্রতিরোধের ক্ষেত্রেও উল্লেখযোগ্য আকারে সক্ষমতা বৃদ্ধি করবে। এর আগে একাধিক পরীক্ষণে ব্যর্থতা দেখেছে রাশিয়ান সারমাত ক্ষেপণাস্ত্র। 2024 সালের এক পরীক্ষাতে লঞ্চ সাইটেই ব্যর্থ হয় মিসাইলটির উৎক্ষেপণ। চলতি বছরের শেষে কৌশলগত স্থানে মোতায়েন করা হবে সারমাত মিসাইলের নতুন এই সংস্করণকে। অনিক রহমান, যমুনা নিউজ। প্রায় 3 মাস সূর্য ডুববে না যুক্তরাষ্ট্রের আলাস্কার একটি শহরে। দেশটির সবচেয়ে উত্তরের শহর উটকিয়াফকিকে টানা 84 দিন মিলবে না রাতের দেখা। গেল শনিবার মাঝরাতে শেষবারের মতো সূর্যাস্ত হয় শহরটিতে। ঘণ্টাখানেক পরেই রাত 2:57 আবার সূর্য ওঠে। এরপর থেকেই সেখানে শুরু হয় টানা মিডনাইট সানের ঘটনা। ন্যাশনাল ওয়েদার সার্ভিসে প্রকাশিত টাইম ল্যাপস ভিডিওতে দেখা যায় এই দৃশ্য। তারা জানিয়েছে, আগামী 2 আগস্টের আগ পর্যন্ত আর সূর্যাস্ত হবে না শহরটিতে। সংস্থাটি বলছে, পৃথিবীর অক্ষ হেলে থাকার কারণে বছরের একটি সময়ে উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে। ফলে আলাস্কার উত্তরাঞ্চলে দিনের দৈর্ঘ্য দ্রুত বাড়তে থাকে এবং কিছু এলাকায় দেখা যায় অবিরাম সূর্যালোক। আর এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।